ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 11-এ সেমিস্টারে 1-এ পর্ষদের যে মডেল সেট দেওয়া আছে, অনেকদিন আগে পর্ষদ থেকে ওটাকে পাবলিশ করেছিল, তো সেই পর্ষদের কোশ্চেনটা সলিউশন করাবো খুব কম সময়ের মধ্যে। কনসেপ্টলি যে কোশ্চেনে যতটা সময় দেওয়া উচিত সেই রকমভাবে আমি তোমাদের সলিউশন করাবো। তো তোমাদেরকে আমি একটা কথা বলি যে নিখুঁতভাবে এবং পারফেক্টলি এই সলিউশনটা হবে। ভালো করে শুরু থেকে শেষ অবধি দেখো, আর যেটা যতটা সময়টা সেরকমভাবে আমি কিন্তু তাড়াতাড়ি মাধ্যমে করব। ঠিক আছে, ভিডিওটা খুব একটা বড় হবে না, একটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করছি পুরোটা সলিউশন করে দেওয়ার। তো শুরু করি। প্রথমের কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা দেখবে, স্ক্রিনে দেখতে পাবে। প্রথমে কোশ্চেন দেওয়া আছে ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি। নিয়ে এখানে ভি কি দেওয়া আছে? বেগ। আর টি আছে কি? সময়। তাহলে তাড়াতাড়ি মাধ্যমে করতে হবে, কারণ এগুলো তুমি জানো। তাহলে একবার ভি সমান কি লিখলে? এটি। একবার কি লিখলে? টি সমান সি। আর একবার লিখলে ভি সমান বি বাই টি প্লাস সি। তাহলে যখন এই সিটা দেখতে পেলে, সিটা কত হচ্ছে? টি। এইখান থেকে তুমি অপশানে সঠিক করে নিতে পারো, আর বেশি দূর তোমার যাওয়ার দরকার নাই, কারণ সিটা বেরিয়ে গেছে টি, কিন্তু অপশানে সিটা কারেক্ট হচ্ছে। তাও তোমাকে বলবো যে সবটা দেখে নাও। ভি বাই টি যদি হয় এল টি ইনভার্স, আর এটা হচ্ছে কত? টি। তাহলে কী লিখতে পারি? এল টি মাইনাস টু। এটা একটা হলো। আর এদিকে বিটা কী হবে? ভি ইন্টু টি প্লাস সি। তাহলে এটা বেগটার জন্য এল টি ইনভার্স, আর এদিকে টি প্লাস সি মানে হচ্ছে টি এর ক্ষেত্রেও যে মাত্রা হবে আর সি এর ক্ষেত্রে একই, তাহলে দুটো যোগ হওয়ার জন্য একবার লিখবো, তাহলে দ্যাট ইজ এল। তাহলে এই যে ইকুয়েশনটা হলো, এটা কোর্স কার সাথে মিলছে? অপশান সি এর সাথে মিলছে। তাহলে এর সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি। তাহলে একটা সলিউশন করে দেওয়া হয়ে গেল। ঠিক আছে, এবার দুইয়ের কোশ্চেন আমরা চলে যাবো। এবার দুইয়ের কোশ্চেন দেখবে। দুইয়ের কোশ্চেন বলেছে যে ভর এবং দ্রুতি পরিমাপের শতকরা ত্রুটির মান যথাক্রমে 2% ও 3%। যখন ভর ও দ্রুতি পরিমাপ করে গতিশক্তি গণনা করা হয়, তখন গতিশক্তির সর্বোচ্চ ত্রুটি কত হবে তার গণনাটা বার করতে হবে। তাহলে দুইয়ের কোশ্চেনটা দেখো, ডেল এম বাই এম এটা কত দেওয়া আছে? 2%। সাথে ডেল ভি বাই ভি দ্রুতিটা 3%। গতিশক্তি যখন বার করবো তখন কে সমান কত হয়? হাফ এম ভি স্কোয়ার। তাহলে ডেল কে বাই কে কত? না, ডেল এম বাই এম প্লাস 2 ইন্টু ডেল ভি বাই ভি। এটা ত্রুটি জায়গাতে তোমরা শিখেছো। তাই আজকে তোমাদের কোনো কীভাবে হচ্ছে সেগুলো আর বেশি বলবো না, শুধুমাত্র ক্যালকুলেশনগুলো করবো, কারণ সেগুলো তোমরা আশা করি আগে জেনে গেছো। তাহলে এখান থেকে কত হবে? মোট 8%। ঠিক আছে, তাহলে এখানে 8% মানে কোনটা হচ্ছে? অপশন বি। এটা হচ্ছে দুইয়ের কোশ্চেন। এরপর আমরা তিনের কোশ্চেনে চলে যাবো। দেখো, তিনের কোশ্চেনের সলিউশন দেখবে। তিনের কোশ্চেনে কি বলেছে? দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের সঙ্গে থিটা কোণে আনত আছে। নিচের কোণটি এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সঙ্গে লম্ব একক ভেক্টর হবে। মনে রাখবে, উভয়ের সাথে লম্ব একক ভেক্টর অর্থাৎ এ নেট বার করা মানে হচ্ছে যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা দুটো ভেক্টরের মডিউলাস। তাহলে কী হয়? এ ক্রস বি। এবার দুটোর মডুলাস করা মানে কি হয়? এ বি সাইন থিটা হয়, কারণ এইটা অপশানে নয়, অপশান আছে এইটা। তাহলে এখানে অপশান কোনটা হবে? অপশান সি। এবং এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু ভেক্টরের মানও বার করতে দিতে পারে। ধরো এ ভেক্টর দিয়ে দিল এত আই হ্যাট, এত জে হ্যাট, এত কে হ্যাট, আর বিও একটা দিয়ে দিল, নিয়ে এ ক্রস বি বার করো আর তার মডুলাস করো, দিতেই পারো, খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে তিনের কোশ্চেন। তিনের কোশ্চেন সলিউশন করে দেওয়া হবে। এবার তিনের কোশ্চেন পর আমরা চারের কোশ্চেনে দেখব। চারের কোশ্চেন হচ্ছে একটি গাড়ি শিরাবস্থা থেকে কিছু সময় আলফা সুষম ত্বরণে তড়িত হচ্ছে, তারপর বিটা সুষম মন্দনে মন্দিত হচ্ছে এবং শিরাবস্থায় প্রাপ্ত হয়। যদি মোট সময়ের অপচয় হয় স্মল টি, তবে গাড়ির প্রাপ্ত সর্বোচ্চ বেগ বার করতে হবে। তাহলে একটা নির্দিষ্ট পথ যাচ্ছে, তাহলে ধরে নিলাম এটা এ পথ, এটা হচ্ছে বি পথ, আর এটা হচ্ছে সি। এ থেকে বি একটা নির্দিষ্ট সময় ধরে নিচ্ছি T1, আর এই সময়টা হচ্ছে T2। এখন এ বিন্দুতে যখন স্টার্ট করে শিরাবস্থা থেকে ইউটা 0, বি বিন্দুতে এলো তখন বেগ হলো v1, আর সি বিন্দুতে গিয়ে স্থির হয়ে যায়। এইখানে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আলফা ত্বরণ কাজ করছে, আর এইখানে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে বিটা মন্দন কাজ করছে। এখানে আলফা ত্বরণ আর এখানে হচ্ছে বিটা মন্দন কাজ করছে। তাহলে এইখান থেকে আমাকে মোট সময়টা কত দেওয়া আছে? মোট সময়টা দেওয়া আছে টি। তাহলে মোট সময়ের রেসপেক্টিভ বেগটা বার করতে হবে।
কীভাবে বার করবো? ধরো এ থেকে বি পথে যখন যাচ্ছে, অর্থাৎ এ বি পথে যখন সে অগ্রসর হচ্ছে, তাহলে এ বি পথে যদি আমরা ইকুয়েশন করি ভি সমান ইউ প্লাস এটি, তাহলে দেখো ভিটা কত ধরেছি এখানে? ভি1 ধরেছি, কারণ বি বিন্দুতে বেগটা ভি1 ধরেছি। তাহলে শিরাবস্থা থেকে আলফা ত্বরণী, সময়টা কত? টি1। তাহলে এখান থেকে টি1 কত হবে? ভি1 বাই আলফা। এটা একটা পার্ট হয়ে গেল। আবার যখন সে বিসি পথে যাবে, ভালো করে বুঝবে, তাহলে বিসি থেকে বি বিন্দুতে তার বেগটা কত আছে? ভি1 বেগ, আর সি বিন্দুতে অন্তিম বেগটা 0। তাহলে এক্ষেত্রে মন্দন কাজ করছে, তাহলে মাইনাস এটি সূত্র হবে। তাহলে এটা যে 0, এটা হচ্ছে ভি1, এখানে আলফাটার জায়গায় এখানে বিটা হবে, কারণ মন্দনে কাজ করছে। তাহলে এখান থেকে টি2, তাহলে টি2 সমান কত না ভি1 বাই বিটা। তাহলে যদি বলো মোট সময়টা কত, তাহলে মোট সময় মানে কি? দুটো সময় যোগফল হবে। তা দুটো সময় যোগফল মানে হচ্ছে একটা হচ্ছে ভি1 বাই আলফা, আর একটা হচ্ছে ভি2 বাই বিটা। এই ভি2 নয়, সরি ভি1 বাই বিটা। তাহলে ভি1 যদি কমন নিই 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, টি সমান হয়ে গেল। তাহলে এখান থেকে ভি1 যদি করি তাহলে লিখতে পারি আলফা বিটা ইন্টু টি বাই বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা। তাহলে এইটাও অপশান ডিতে আছে, তাহলে উত্তর কী হবে? সঠিক অপশান ডি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা, দুটো সময়ে যোগফল করে নেওয়া। এবার চলে আসি আমরা 5-এরটা। এটা ক্লিয়ার আছে আমি মনে করি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে, কমেন্ট করবে, লাইক শেয়ার তো করবে অবশ্যই। এরপরে দেখো 5-এর কোশ্চেনটা বলেছে। 5-এর কোশ্চেন বলেছে নিচের কোন সম্পর্কটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সঙ্গে সংশ্লিষ্ট, যা সমস্ত বেগের জন্য প্রয়োজন হবে। দেখো প্রথম যে সূত্রটা দেওয়া আছে এ ভেক্টর সমান এম ইন্টু এ ভেক্টর, এটা তো মানে আমরা জানি সবাই, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। তাহলে এইটা ঠিক আছে। দ্বিতীয়টাতে এটা দেওয়া আছে এ ভেক্টর সমান এম ইন্টু ডি ভি ভেক্টর বাই ডিটি। এই মানটা আর এই মানটা তো এক, কারণ আমরা তো এটা জানি যে এ ভেক্টর সমান কী লেখা যায়? ডিভি বাই ডিটি, যেটা তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা সি এর মানটা কি বলেছে না? এ ভেক্টর সমান এম ডিডিটি অফ এম ইন্টু ভি ভেক্টর। যদি এইটাকে আমি এমটা কনস্ট্যান্ট বাইরে বার করে দিই, তাহলে সেখান থেকে কী লিখতে পারা যায়? এম ইন্টু ডিভি ডিটি মানে আগের পোর্শনটা, আর একটাতে কী আছে? সবগুলি লেখা আছে। তাহলে এখানে অপশান কোনটা হবে? সবগুলি হবে। তো উত্তর কোনটা হবে? সবগুলি। 5-এর কোশ্চেনের উত্তর হচ্ছে সবগুলি। 5-এর পরে আমরা চলে যাবো 6-এর কোশ্চেন। দেখো 6-এর কোশ্চেন বলছে যখন টানের মান হয় 5 তখন স্থিতিস্থাপক তারের দৈর্ঘ্য হচ্ছে এক্স, যখন টানের মান 7 নিউটন তখন হচ্ছে দৈর্ঘ্য ওয়াই, তাহলে যখন টানের মান 9 নিউটন তখন তার দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা একটা সূত্র জানি এফ সমান কে এক্স হয়, আর এইটা লেখার আগে মাইনাস দিতে হয়, কারণ স্প্রিংয়ের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণ একে অপরের বিপরীতে কাজ করে। আমরা মাইনাসটাকে এখানে ক্যান্সেল আউট করার জন্য এটাকে আমরা মডুলাস হিসাবে ধরে নিতে পারি, তাই আমরা মাইনাসের কাজ আর করছি না, জাস্ট আমরা এফ সমান কি এক্স ধরে কাজটা শুরু করছি। তাহলে শুরুতে কত নিউটন আছে? 5 নিউটন, তখন তার ক্ষেত্রে বল ধ্রুবক নিয়ে কিছু বলে নাই, তাহলে কে ধরবো, আর সরণ কত? এক্স। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন। আর পরে যখন আমাদের বলটা হচ্ছে 7, তখন এখান থেকে দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আর জানতে চেয়েছে কি যখন বলটা হবে 9 নিউটন তখন কত হবে, ঠিক আছে, সেটি বার করতে হবে। দেখো দ্বিতীয় যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 7 ইন্টু 2 সমান 2 ইন্টু কে ইন্টু ওয়াই লিখতেই পারি। তাহলে এখান থেকে 7 দুগুণে কত হলো? 14 সমান 2 কে ওয়াই লিখতে পারা যায়। এরপর 2 দিয়ে কেন গুণ করলাম? দেখো 2 দিয়ে গুণ করার পর যদি আমি একে দুটো পার্টে ভেঙে নিই 9 আর 5, তাহলে সমান কত লেখা যায়? 2 কে ওয়াই লিখতে পারা যায়। তাহলে এখান থেকে 9 আর 5 কেন কাটলাম? কারণ এখানে একটা ইয়ে দেওয়া আছে কি 9 দিয়ে বার করতে হবে, আর 5 দিয়ে ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এটার জন্য আমি করে নিলাম। তাহলে 9 রাখলাম, আর এই 5-এর ভ্যালুটাকে না এই ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে 5-এর ভ্যালুটা কত হবে? কে এক্স সমান কত হবে? 2 কে ওয়াই। খুব সহজ জিনিস এটা। তাহলে শুধু 9টা কত হবে না 2 কে ওয়াই মাইনাস কে এক্স। তাহলে কে যদি কমন নিয়ে নিই তাহলে 2y মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে 9 মান। এখন অঙ্কটা যদি বলেছিল সেটা কি বলেছিল যে যখন 9 নিউটন তখন সেক্ষেত্রে কত হবে? তাহলে কে ইন্টু যদি জেড ধরি, জেডটা বার করতে হবে। তাহলে এই ইকুয়েশনটিকে যদি আমরা 3 ধরি আর এই ইকুয়েশনটি যদি আমরা 4 ধরে নিই, আর 3 4 কমন এলে এইদিকে 9 এইদিকের কে, তাহলে জেড ইকুয়াস টু কত লিখতে পারা যায়? 3 আর 4 যদি কম্পেয়ার করি, 3 ইকুয়াস টু 4 যদি ধরে নিই, তাহলে জেড ইকুয়াস টু লেখা যায় 2y মাইনাস এক্স। তাহলে এইটি বার করতে বলেছিল, অর্থাৎ অপশান বি এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোনটা হবে? অপশান বি।
দেখে নাও, এটা হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে 6 কোশ্চেন খুব সহজ ছিল। এবার 7, তাহলে যেগুলো যতটা সময় দেওয়ার অতটাই সময় দাও, বেশি সময় দাও না। যেমন 7 কোশ্চেন তো সময় দেওয়ারই নয়, খুবই কম সময় লাগবে। 7 কোশ্চেন কী আছে? 7 কোশ্চেন আছে একজন লোক একটি দেওয়ালকে ঠেলালো বা ঠেললো, কিন্তু তাতে সরাতে অপারগ হলো, মানে পারলো না। সে করলো কি না, সে যে করলো সেটা হচ্ছে ঋণাত্মক কার্য, ধনাত্মক কিন্তু সর্বোচ্চ কার্য নয়, কোনো কার্য হলো না, সর্বোচ্চ কোনো কার্য হবে না। তাহলে এখানে অপশান সিটা হচ্ছে কারেক্ট। কেন কোনো কার্য হলো না? কারণ এখানে স্মরণটা তার জিরো। আর আমরা কার্যের সমান কী জানি? বল ইন্টু স্মরণ, বলের সাথে স্মরণ হতে হবে, কিন্তু স্মরণটাই নয়, তাহলে এটা জিরো হয়ে যাবে। 7 কেন হয়ে গেল? তা 7-এর অপশান সি। চলে আসে এরপর 8-এরটা। 8-এরটা দেখো, এম ভরে একটি ব্লক স্মল এ স্থির ত্বরণ সহ একটি অমসৃণ তলে চলমান হলো। যদি ব্লক ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তবে শুরু থেকে স্মলটি সময় পরে অবধি বাহ্যিক উৎস কর্তৃক সরবরাহিত ক্ষমতা কত হবে? তাহলে একটা মসৃণ তলের উপর আছে, তাহলে এইটা হচ্ছে তার ঘটনা। এখানে এম ভরে একটা বস্তু আছে এবং সে নিচের দিকে কত কাজ করবে? ডাব্লিউ সমান এমজি। আর এর লম্ব প্রতিক্রিয়া বল এন, প্রযুক্ত বল এইদিকে কাজ করছে, আর ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করছে। ঠিক আছে, এবং এখান থেকে যদি আমি ইকুয়েশন বার করতে যাই, তাহলে দেখো এখান থেকে যদি আমি ইকুয়েশন করতে যাই, তাহলে দেখো এইদিকে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, তার যে ডিফারেন্স অর্থাৎ লব্ধি, সেটা কত হবে? এম এর সাথে সমান হবে। আচ্ছা, আমরা স্মল এফ ইকুয়ালস টু কী জানি? মিউ এন। আর মিউ সমান কত লেখা যায়? মিউ। আর এন এর জায়গায় কত লিখতে পারি? এমজি। তাহলে এখান থেকে যদি শুধু প্রযুক্ত বলটা জানতে চাই, তাহলে এম এ প্লাস মিউ এম জি, কারণ স্মল এফটা এইদিকে চলে এলো। তাহলে এক কথায় এম যদি কমন নিই, তাহলে এ প্লাস মিউ জি হয়ে গেল বলটা। এবার বলেছিল কি ক্ষমতা বার করতে, তাহলে ক্ষমতা পি সমান কত? এফ ইন্টু ভি। তাহলে এফের জায়গায় লিখছি এম ইন্টু এ প্লাস মিউ জি, আর সাথে কী হবে? ইন্টু ভি। কিন্তু অপশানে দেখো একটাও ভি দিয়ে দেওয়া নয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে কী করে নেব? ভি সমান কত লিখতে পারি? ইউ প্লাস এটি। বস্তুটি যখন সি ছিল তাহলে ইউ পার্টটা জিরো, তাহলে শুধু এটি ছিল, তাহলে ভি সমান কত লেখা যায়? এটি। তাহলে ওইটা গুণ করে নেব, তাহলে এম ইন্টু এ প্লাস মিউ জি ইন্টু কী হলো? এটি। তাহলে এম ইন্টু এ প্লাস মিউ জি ইন্টু এটি, তাহলে অপশান ডিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কোনটা উত্তর হবে? অপশান ডি। দেখে নাও ভালো করে, অপশান ডি হবে। তাহলে 8-এর কোশ্চেনটা লিখে নেওয়ার পর এরপর 9-এর কোশ্চেনে চলে যায়। 8-এর পরে 9-এর কোশ্চেন একটা বর্গাকার প্লেটের কথা বলেছে, যে একটা পাতলা বর্গাকার প্লেটের উপর ভর সুষমভাবে বণ্টিত আছে। যদি তার একটি কর্ণের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক হয় -2,0 এবং 2,2, ঠিক আছে, এবং পাতের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে? দেখো, তাহলে পাতের ভর কেন্দ্রের স্থানাঙ্ক যদি বার করি, তাহলে আগে আমি বর্গক্ষেত্রটা এঁকে নিলাম। তার বর্গক্ষেত্রে সুষমভাবে বণ্টিত আছে, মানে ধরো প্রত্যেকটা পয়েন্টে এম ভরে বস্তু বণ্টিত আছে, প্রত্যেকটা পয়েন্টে। এই পয়েন্টে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। কর্ণদ্বয় মানে কি? এই কর্ণ আর এই কর্ণ পরস্পর সংযোগ করে দিলে এই জায়গায় তার কি হয়? ভর কেন্দ্র কাজ করে। এখন দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, একটা স্থানাঙ্ক দেওয়া আছে -2,0 আর একটা স্থানাঙ্ক দেওয়া আছে 2,2। এবার এই দুটোর রেসপেক্টে এই পি বিন্দুতে আমাকে ভর কেন্দ্রের মান বার করতে হবে। তাহলে এই বিন্দুতে যে ভর কেন্দ্র হবে সেটা হচ্ছে XCM, YCM। তাহলে সেটা কী করে বার করবো? দেখো, XCM যদি বার করি, আমাদের সূত্র জানতে হবে এটা, জানি M1x1 প্লাস M2x2 বাই M1 প্লাস M2। আর একটা YCMটা যদি বার করি, তাহলে সেটা কী হয়? M1y1 প্লাস M2y2 বাই M1 প্লাস M2। এই দুটো আমরা জানি। এখন এগুলোকে আমরা বসাবো এখানে। তাহলে দেখো, M1-এর জায়গায় ভর M, x1-এর জায়গায় ভর কত? -2। আচ্ছা, M2 জায়গায় ভর M, আর x2 জায়গায় ভর কত? না 2, বা M1 প্লাস M2 মানে হচ্ছে M প্লাস M। তাহলে উপরে পার্টটা জিরো, তাহলে অর্থাৎ টোটালটা জিরো হয়ে যাবে। এখানে M1 হচ্ছে M, Y1 পার্ট হচ্ছে 0, M2 জায়গায় M, Y2 পার্ট হচ্ছে 2, আর এখানে হচ্ছে 2M। তাহলে আলটিমেট 2M বাই M, দ্যাট ইজ 1। তাহলে যে স্থানাঙ্কটা হবে XCM, YCM, সেম ফর সেন্টার ও মাস, তাহলে সেটা কত হবে? 0,1। আর 0,1 মানে কোন অপশানে হচ্ছে? তোমার অপশান ডি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? অপশান ডি। আশা করি বুঝতে পেরেছো, সূত্রটা লাগালাম, ব্যাস। 9-এর পরে 10-এর কোশ্চেন দেখব। দেখো কেমন টাইম নিচ্ছি সেইভাবে তোমরাও করতে হবে, না হলে কিন্তু সব অ্যাটেম্প করা সম্ভব নয়। 10-এর কোশ্চেনটা দেখো, একটি কোণাকে একটি বৃত্তাকার পথে ক্রমহ্রাসমান গতিতে চলমান করা হলো, কোনটি সঠিক হবে? তাহলে বৃত্তাকার পথে যখন কোনো একটা পার্টিকেল ঘুরবে,
তাহলে সেই ক্ষেত্রে যদি প্রচণ্ড দ্রুত পথে ঘটে তাহলে কী হবে, স্পর্শক বরাবর তার ব্রেকটা কাজ করবে। তাহলে কী হবে, ও ছিটকে বাইরে বেরোনোর চেষ্টা করবে, কিন্তু আস্তে আস্তে তার ব্রেকটা হ্রাস পাচ্ছে, তার অভিমুখটা কোন দিকে বরাবর থাকবে, কেন্দ্র অভিমুখে কাজ করবে, অর্থাৎ ভর কেন্দ্র বরাবর তার ত্বরণটা কাজ করছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণটা। তাহলে এখানে উত্তর বলতে গেলে অপশান সিটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে সঠিক। কিন্তু আমি বলবো যে এটা কেন নয়, বিটা কেন নয় এবং ডিটা কেন নয়। এটা কেন নয় সেটা বলি প্রথমে। কৌণিক ভরবেগ ধ্রুবক, যখন বৃত্তাকার পথে ঘুরে তখন যদি বেগটা হ্রাস পায়, ক্রম হ্রাসমান হয়, তাহলে কৌণিক ভরবেগ কী করে ধ্রুবক থাকবে? কারণ কৌণিক বেগটাই চেঞ্জ হচ্ছে, তাহলে কৌণিক ভরবেগ কোথা থেকে আসবে? তাহলে সেক্ষেত্রে সেটা ভুল হচ্ছে, কারণ আমরা জানি কি কৌণিক ভরবেগ হচ্ছে এল সমান আই ওমেগা। তাহলে ওমেগাটাই যখন ভ্যারিয়েবল পরিবর্তনশীল, তাহলে সেক্ষেত্রে এলটা কী করে ভ্যারিয়েবল না হয়ে কনস্ট্যান্ট হবে? তাহলে এই জন্য কী হলো, অপশান এটা হচ্ছে ক্রস। এগুলো এইভাবে এলিমিনেশন করতে হয়। কীভাবে এলিমিনেশন করছি সেটা দেখো, যে এরা কেন নয়। কৌণিক ভরবেগ কেবল দিক ধ্রুবক, দিক কেন ধ্রুবক হবে? প্রত্যেকবার তার ডিরেকশন কী হচ্ছে, বিভিন্ন দিকে হচ্ছে, তার ডিরেকশন কখনো কনস্ট্যান্ট হতে পারে না। ডিরেকশন হচ্ছে অল টাইম কি ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল। তাহলে এটাও ভুল বলেছে। সেটা তো আমরা আগেই করে দিয়েছি। তাহলে এরপর ডিটা দেখি। ডিটা বলেছি কোনাটি পেঁচালো সিঁড়ির পথে আচরণ করবে বা চলমান হবে, এটা ভুল বলেছি। পেঁচালো সিঁড়ির মতো মানে কি এরকমভাবে ঘুরবে না, এরকম কখনো হতে পারে না, হয়তো সর্পিলাকার বলা হয়, তো এটা হতে পারে না। তাহলে এটা ক্রস হয়ে যাবে। তাহলে 10 এটা উত্তর হচ্ছে অপশান সি। 10-এর পর আমরা পরের সেকশানে চলে আসবো 11তে। দেখো 11 কোশ্চেন যখন বলছে তখন সেটাকে একটা সেকশন বি ধরে করেছে, মানে এটা একটা আলাদা পার্টের কোশ্চেন। এটা একটা কনসেপ্ট আছে, ভালো করে দেখবে। দাবি আর যুক্তি, যেটা অনেক সময় আমরা স্টেটমেন্ট এবং কনক্লুশনের জায়গাতে ইউজ করি। তো প্রথমে দাবি দিচ্ছে একজন লোক একটি উচ্চতা থেকে বালির স্তূপে পড়লে যে আঘাত খায়, সে যদি ওই একই উচ্চতা থেকে সিমেন্টের মেঝের উপর পড়ে তবে তার চেয়ে বেশি আঘাত পাবে। কথাটা ঠিক বলেছে। ধরো একটা বালির জায়গা আছে, এটা হচ্ছে বালির স্তূপ আর এটা হচ্ছে সিমেন্টের, ঠিক আছে? তাহলে বালি স্তূপ আর সিমেন্টে, একটা উপর জায়গা থেকে বালিতে পড়লো আর একটা উপর জায়গা থেকে সিমেন্টে পড়লো। তাহলে বলো বালি স্তূপে সে কিছুটা ভিতরে প্রবেশ করতেও পারে, কিন্তু সিমেন্টের ক্ষেত্রে কোনো প্রবেশ হয় না, কারণ সিমেন্টের মেঝের ক্ষেত্রে বাধা বলটা অনেক বেশি হয় আর বালির ক্ষেত্রে বাধা বলটা কি হয়, অনেক কম হয়। তাহলে সিমেন্টের মেঝে কর্তৃক প্রদত্ত ঘাতটা বালির কর্তৃক ঘাতের অপেক্ষা বেশি। একদম ঠিক বলেছে। তাহলে এক্ষেত্রে যে যুক্তিটা বলেছে সেটাও সঠিক। তাহলে আমরা মনে হয় যে যেটা দাবি দিয়েছিল তার রেসপেক্টে যথেষ্ট সঠিক যুক্তি দিয়েছে, যার কারণে অপশান এটা হবে কারেক্ট। এটা হচ্ছে 11 কোশ্চেনের উত্তর। এরপর 12 কোশ্চেনে দেখো, 12 কোশ্চেন দেখবে। 12 কোশ্চেন বলেছে যে দাবি আছে একটি স্প্রিং এর স্থিতিশক্তি ও স্প্রিং এর সংকোচন বা প্রসারণের মধ্যে লেখচিত্র হচ্ছে সরলরৈখিক, আর একটি প্রসারিত বা সংকুচিত স্প্রিং এর স্থিতিশক্তি তার প্রসারণ বা সংকোচনের বর্গের সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে যুক্তি। আগে দাবিটা দেখি। তার দাবির ক্ষেত্রে বলছে যে সরলরৈখিক হবে। আগে দেখি স্প্রিংয়ের স্থিতিশক্তি যদি ইউ সরি বা ইপি ধরি, তাহলে সেটা কি হয়, হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, সেটা বল ধ্রুবক হিসেবে ধরা হয়। তাহলে দেখো ইউটা এক্স স্কোয়ারের সাথে স্কোয়ার প্রপোর্শনাল হয়, আর যেটা আমাদের যুক্তিতে বলা আছে যে বর্গের সমানুপাতিক। তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম কি যুক্তিটা সত্য, তা যুক্তিটা সত্য আছে সেটা বুঝলাম। এরপর দাবিটা সত্য নাকি সেটা দেখার জন্য আমাকে গ্রাফ বানাতে হবে। গ্রাফটা কিসের গ্রাফ হবে, ইউ আর এক্সের গ্রাফ হবে। দেখো ইউ আর এক্সের গ্রাফ যদি বানাই, তাহলে এই দিকটাতে যদি আমি দেখি যে এটা এক্স এবং এটা যদি ইউ হয়, তাহলে দেখো এক্স ইকুয়াল টু 0-তে ইউটা 0, এক্স ইকুয়াল টু যদি 1 বসাই ইউ 1, এক্স ইকুয়াল টু 2-তে ইউটা হচ্ছে 4, এখানে যদি 3 বসাই এটা হচ্ছে 9। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে 0-তে 0 হলো, তারপর 1-এ 1 হলো, তারপর 2-এ হয়ে গেল 4, তারপর 3-এ হয়ে গেল 9, আবার 4-এ তারপর যদি করি তাহলে 16। তাহলে ব্যাপারটা কী হচ্ছে, গ্রাফটা এরকম উঠছে। তা গ্রাফটা যদি এরকম হয়, এটা স্ট্রেট লাইন কখনো নয়, একটু বেঁকা টাইপের। তাহলে এইখানে কিন্তু দাবিটা ভুল বলছি, তাহলে যুক্তি ঠিক আছে। তাহলে দাবি ভুল যুক্তি ঠিক, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ব্যাস, এটা হচ্ছে 12 কোশ্চেনের সলিউশন হয়ে গেল। এবার 12 কোশ্চেনের পর 13 কোশ্চেন দেখবে। ভিডিও পজ করে দেখে নেবে একবার, তারপর লিখে নেবে দরকার হলে। 13 কোশ্চেন দেখো। 13 কোশ্চেন এলে কিন্তু সেটা আবার সেকশন সিতে চলে এলো। সেকশন বি এতক্ষণ হয়ে গেল, সেকশন সি। সেকশন সিতে 13 কোশ্চেনটি একটু সময় সাপেক্ষ অঙ্ক, ভালো করে একটু দেখা। একটি সরলরেখা বরাবর চলমান একটি কোণার বেগের পরিবর্তন নিচে চিত্রে প্রদত্ত 4 সেকেন্ডে কোণার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আগে সঙ্গে সঙ্গে আমি গ্রাফটা এঁকে নিই। তো গ্রাফটা যদি এঁকে নিই লেখোটা,
তো লেখোটাতে দেখতে পাচ্ছি এরকম আসছে, এখানে একটু নেমেছে, তারপর এইভাবে ঠেকে গেছে। এটা একটু একটু বর্ধিত করে দিই, আর এই হয়েছে এখানে এইভাবে ঠেকে গেছে। এইখানটাতে এ লাগিয়েছে, এই দিকটা হচ্ছে বেগ আর এই দিকটা হচ্ছে সময়, ঠিক আছে। এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর এই যেটা লাগিয়েছে এইখানটা, এই চিত্র ঠিক আছে 10 মিটার পার সেকেন্ড এটা, আর এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তা 10 আর 20 দুটো হলো। এদিকে সেকেন্ডের ব্যাপারটা, এটা 0, এটা ফার্স্ট সেকেন্ড, এটা সেকেন্ড, এটা থার্ড অ্যান্ড এটা ফোর্থ। মনে রাখবে বেগ সময় লেখচিত্রে যে ক্ষেত্রফল আসে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর বেগ সময় যে নতিটা আসে সেটা হচ্ছে ত্বরণ। তাহলে আমাকে ক্ষেত্রফলগুলো সব বার করতে হবে। তা কোন কোন ক্ষেত্রফলটা বার করছি দেখে নাও। দেখো এই দিকের এ একটা ক্ষেত্রফল বার করবো, দেখতে পাচ্ছ যেটাকে আমি এভাবে করছি। আচ্ছা, তারপরে কোন ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বার করব। তারপর কোনটা বার করব, এই যে ত্রিভুজের ছোট ক্ষেত্রফল এটা বার করব, এই যে আয়তক্ষেত্র এটা বার করব, আর লাস্ট হচ্ছে এই যে ক্ষেত্রফলটা রয়েছে এটা বার করব। তাহলে তাড়াতাড়িতে আমি এখন নাম দিই, এটা ধরে নিলাম পি, এটা ধরে নিলাম কিউ, এটা ধরে নিলাম আর, এটা ধরে নিলাম এস, এটা টি, এটা ইউ, এইখানটা হচ্ছে ভি, এটা হচ্ছে ডাব্লু, এটা এক্স, এটা ওয়াই, এইভাবে নাম দিয়ে দিলাম। তাহলে একটু তাড়াতাড়ি মাধ্যমে করছি। যদি আমি পি কিউ আর এর ক্ষেত্রফলটা বার করি, তাহলে সেটা যদি S1 ধরি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমিটা কত, মাত্র 1 সেকেন্ড, 0 আর 1-এর গ্যাপ 1 হবে, আর উচ্চতা মানে এইটা, আর এটা কত আছে 20, তাহলে এখান থেকে মোট কত হয়ে যাবে 10 মিটার, একটা বেরিয়ে গেল। এরপর আমরা যদি এই আয়তক্ষেত্র ধরি, সেই আয়তক্ষেত্রটা কি আর কিউ এস ভি, হ্যাঁ। তাহলে এই যে মাঝের আয়তক্ষেত্র রয়েছে সেটাতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, তাহলে S2টা কত হবে, দৈর্ঘ্যটা কত 20 আর প্রস্থটা কত 1, তাহলে 20 ইন্টু 1 দ্যাট ইজ 20 মিটার হয়ে গেল। তারপর এখানে ছোট্ট একটা দেখো ত্রিভুজ রয়েছে ছোট্ট SUT, তাহলে SUT যদি ত্রিভুজটা করি, হ্যাঁ SUT যদি ত্রিভুজ করি, তাহলে S3 সমান কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমিটা কত, মাত্র 1 সেকেন্ড, কারণ 2 আর 3-এর গ্যাপ হচ্ছে 1, আর উচ্চতা মানে এইটা, এটা কত 20 আর 10-এর ডিফারেন্স মানে হচ্ছে 10, তাহলে এখান থেকে কত হবে 5 মিটার। ওকে, তারপরে দেখো SUT হওয়ার পর নিচেরটা UTWV, তুমিও যখন পরীক্ষায় করবে এত তাড়াতাড়ি করতে হবে তোমাকে। তো তার গ্যাপটা কত, S4 যদি বলি, তাহলে এটা গ্যাপ হচ্ছে 1 সেকেন্ড, আর এটা হচ্ছে কত 10 মিটার, তাহলে 1 ইন্টু 10, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করছি। আচ্ছা, আর তারপর লাস্ট কী আছে WTXY, এটা হবে তাহলে S5, তাহলে এটা কি ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমিটা কত 1 সেকেন্ড, আর উচ্চতা কত 10, তাহলে 1 ইন্টু 10 দ্যাট ইজ 10। তাহলে দেখো 20, 30, 40, 50 আর 5, তাহলে মোট যোগ করলে কত হবে 55 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্বটা মোট কত 55 মিটার। তাহলে 55 মিটার মানে হচ্ছে অপশান বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তার কোনটা কারেক্ট অ্যান্সার হলো অপশান বি। দুটো সূত্র লাগালাম, একটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর একটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটা হচ্ছে 13 কোশ্চেন ছিল। 13 পর আমরা 14 কোশ্চেনে চলে যাবো। 14 কোশ্চেনে একটা গ্রাফ দিয়েছে, দেখো গ্রাফটা এঁকে নিচ্ছি। এরকম একটা গ্রাফ আছে, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে এ পয়েন্ট। এই দিকটা হচ্ছে এক্স, এটা হচ্ছে টি। এবার এক্সটা কী হিসাবে পড়েছে এখানে সরণ, আর টিটা হচ্ছে এখানে কি সময়। তাহলে সরণ সময় লেখচিত্র, এটা হচ্ছে মূল বিন্দু, নিয়ে বলেছে একটি কোণার সরণ সময় লেখচিত্র নিম্নে প্রদত্ত আছে, নিচে কোন বিন্দুতে কোণার তাৎক্ষণিক বেগ এর নতিটা ঋণাত্মক হবে। তাহলে বেগ নতি হবে মানে হ্রাস পাবে কোনটা, এটা হচ্ছে ই পয়েন্টে, দেখো এখানটা গ্রাফটা নেমেছে নিচে, এই দিকটা হচ্ছে গ্রাফটা উঠছে, তাহলে হচ্ছে ধনাত্মক, এখানটা কি হচ্ছে গ্রাফটা উঠছে ধনাত্মক, যদি ই পয়েন্ট হচ্ছে নামছে, তাহলে অ্যান্সার কোনটা হবে ই। তাহলে কত সহজ সময়, কম সময় লাগবে তোমার এগুলো। এবার হচ্ছে 15টা। এরপর দেখো, এরপর তোমাদের 15 কোশ্চেনটা, 15 কোশ্চেন কি বলেছে, 15 কোশ্চেন বলেছে দেখো একটি মসৃণ অনুভূমিক তলের উপর একটি ব্লক আছে, t=0 সময়ে একটি স্থির অনুভূমিক বল তার উপর ক্রিয়া করতে শুরু করলো, নিচের কোন লেখটি সঠিক হবে। তাহলে প্রত্যেকটা লেখকে আমি একটু তাড়াতাড়ির মাধ্যমে লিখে নিচ্ছি, হ্যাঁ এগুলোকে একটু এঁকে নিই। ত্বরণ আর সময়ের রেসপেক্টে মূলবিন্দুকে আমি সরলরেখা, দ্বিতীয়টা হচ্ছে বেগ ও সময়ের রেসপেক্টে
মূল বিন্দুগামী সরলরেখা। তৃতীয়টা গ্রাফটা দেওয়া আছে গতিশক্তির সাপেক্ষে মূল বিন্দুগামী নয়, মূল বিন্দু থেকে কিন্তু এইভাবে আছে। আর চতুর্থটা আছে ভরবেগের সাপেক্ষে, এবং সেটা হচ্ছে সময়। ভরবেগটাকে পি ধরলে সেক্ষেত্রে কি হচ্ছে মূল বিন্দু থেকে খানিকটা উপরে এইভাবে। এবার কোশ্চেনটা কি ছিল, t=0 সময় স্থির মানের একটা অনুভূমিক বল ক্রিয়া করছি। তাহলে এটা ধরো ব্লকটা এইভাবে আছে অনুভূমিকের উপর। ব্লকটা যখন t=0 ছিল তখন কি স্থির ছিল, তাহলে তার উপর কোনো প্রযুক্ত বল কাজ করে না। এখন বস্তুটার উপর কী হচ্ছে, এফ মানে বল প্রয়োগ করায় ব্লকটি সামান্য সামনের দিকে আস্তে আস্তে করে সির মানে বল প্রয়োগ করার জন্য ভি বেগ লাভ করছে এবং করছে, এবং সময় বাড়ার সাথে সাথে তার বেগটাও আস্তে আস্তে সমান হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যদি বেগের সাথে সময়টা সমান হারে বৃদ্ধি পায়, তার মানে কি তার যে ট্যানজেন্ট হবে সেই ট্যানজেন্ট কী হবে, বেগ বাই সময়। আর বেগ বাই সময় মানে কি লিখতে পারা যায়, ত্বরণ। তাহলে এখানে অপশান বিটা হচ্ছে কারেক্ট। এখন ঘটনা হচ্ছে অপশান এটা কেন কারেক্ট নয়, সি কেন নয়, ডি কেন নয়। এতে আছে ত্বরণ বাই সময়। ত্বরণ বাই সময় যে লেখটা হয় সেটা আমরা জানি না যে ত্বরণ বাই সময়ের কী নাম দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভুল, তাহলে প্রথমে এখানে এটা ভুল আছে। আচ্ছা, তারপরে যদি বলি যে স্যার সি এরটায় কী অসুবিধা, সময়ের সাপেক্ষে যে গতিশক্তিটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছি সময়ের সাপেক্ষে গতিশক্তিটা বাড়ার পর একটা টাইম পর ডাউন হচ্ছে। আচ্ছা, ডাউন হয়ে যাওয়া মানে কি, সময়ের সাপেক্ষে তার গতিশক্তি হ্রাস পাচ্ছে, কিন্তু এফ মানের বল যখন দেবো তার সাথে রেসপেক্টে কী হবে, সময়ের সাথে বাড়বে সমান হারে। আর গতিশক্তি হ্রাস পাওয়া মানে বেগটা হ্রাস পাওয়া, তাহলে এটা কি, এটা ভুল, ক্যান্সেল। আর ডিটা কি বলছে, সময় যখন 0 তখন বলছে অলরেডি তার ভরবেগ ছিল। ভরবেগ ছিল মানে কি, তার বেগ ছিল, কিন্তু স্থির অবস্থাতে তার উপর বল প্রয়োগ করা হয় না, অর্থাৎ বস্তু সি ছিল, তার বেগটাও কী হবে, 0 হবে। তাহলে মূল বিন্দুগামী হওয়া উচিত ছিল, তাহলে এটা ওই জন্য ভুল। তাহলে সঠিক উত্তর কি, অপশান বি। তাহলে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে বুঝতে পারছো কারণটা কী হলো। 15/16 কোশ্চেন দেখি। ঠিক আছে, 16 কোশ্চেন, সেকশন সি 15/16 কোশ্চেনটা আমরা দেব। একটা স্প্রিংয়ের ছবি দিয়েছে, স্প্রিংয়ের ছবিটা আগে প্রথমে এঁকে নিই সাইড করে। একটা স্প্রিং, এবার এই স্প্রিংটারই উপর একটা 5 কেজি ভর এইদিকে চাপানো আছে, কত, 5 কেজি। আর এই দিকটাতে একটা 2 কেজি ভর চাপানো আছে, এবং সেটা অনুভূমির সাথে রাখা হয়েছে, ভূমির সাথে। তাহলে এটা হচ্ছে ভূমি। এখন ঘটনা হচ্ছে যখনই আমাদের ভূমি থেকে বা ভূমি যে অংশটার সাথে রাখা আছে সেটাকে ছেড়ে দিই, তাহলে কী অবস্থা হবে। কোশ্চেনটা বলেছে একটি সংস্থা গঠন পাশের চিত্রে দেখানো হয়েছে, 5 কেজি ভরে ব্লকটি স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো। এক্ষেত্রে কপিকুলার স্প্রিং এর নগণ্য ভরে এবং সর্বত ঘর্ষণ উপস্থিত। যখন 2 কেজি ভরের ব্লকটি তার ভূমির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করবে, তখন 5 কেজি ভরের ব্লকের বেগ কত হবে সেটা বার করতে হবে। তাহলে এ যখন ভূমি থেকে ছিন্ন হবে, তাহলে এ কী হবে, উপর দিকে উঠে যাবে, এবং এ কী হবে, নিচের দিকে নামবে, সাথে সাথে স্প্রিংয়ের দৈর্ঘ্যটি কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে অনেকগুলো কেসের মধ্যে ঘটবে। এই অবস্থায় যদি আমি বলি, তাহলে এক্ষেত্রে নিচের দিকে ওজন কাজ করছে কত, W=mg। তাহলে 2 × জি, জি কত, 10, অর্থাৎ 20 নিউটন। আর এদিকে টানটা কত কাজ করছে, টি। ঠিক আছে, টানটাই যদি আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে ধরি, তাহলে টি সমান কত লেখা যাচ্ছে না, টি সমান হচ্ছে 20 নিউটন। আচ্ছা, টি সমান যদি 20 নিউটন ধরি, তাহলে আমরা লিখতে পারি এফ সমান কে এক্স। এফ সমান কি লিখতে পারি, কে এক্স। তাহলে টি সমান কত, কে এক্স। তাহলে কে এক্স সমান হচ্ছে 20। তাহলে এখান থেকে এক্সটা যদি বার করি, তাহলে 20/কে। আর 20/কে মানে হচ্ছে কেটা কত, বল ধ্রুবক কত কোশ্চেনে দেওয়া আছে, বল ধ্রুবক আছে 40। লিখে রাখি যেগুলো দেওয়া আছে, 40 নিউটন পার মিটার, আর জিটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখান থেকে যখন মান বসে, তাহলে এটা এখানে এক্সের মানটা বেরিয়ে গেল। এক্সের মানটা কত বেরোবে না, 20/40, অর্থাৎ হয়ে গেল হাফ। এটা এক্সের মানটা বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমরা যদি বলি এই স্প্রিংয়ের ক্ষেত্রে যে স্মৃতিশক্তিটা হবে ওইটা কত না, স্প্রিংয়ের স্মৃতিশক্তি যদি ইউ সমান ধরি, তাহলে ইউ সমান কত হয়, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ ইন্টু কে এর মান কত, 40, আর এক্সের মান কত, এক্সের মান হচ্ছে হাফ, তার হোল স্কোয়ার। তাহলে কত হলো, 20 × 1/4, অর্থাৎ 5। এটা জুল হয়ে গেল, ঠিক আছে। আর যখন এই স্প্রিংটা নিচের দিকে নামবে, তখন স্প্রিংয়ের একটা স্মৃতিশক্তি কাজ করবে, কারণ ভূমি থেকে তার একটা হাইট রয়েছে। তাহলে স্প্রিংয়ের স্মৃতিশক্তি কত, এটা স্প্রিংয়ের শক্তি, আর এই যে ব্লকটা স্মৃতিশক্তি, ব্লকটার স্মৃতিশক্তি যদি ইপি ধরি, তাহলে সেটা কত হবে, mgh।
তাহলে সেক্ষেত্রে mgh যদি ইপিটা বার করি তাহলে সেক্ষেত্রে মানটা mgh বা mgx, এখানে h নয় x স্মরণ হচ্ছে যেটা, তাহলে এটা মান হয়ে গেল 5 m এর মান, কারণ 5 কেজি পরের উপর অভিকর্ষ ত্বরণ 10, আর x এর মানটা অলরেডি হাফ, তাহলে এখানটা কত হয়ে যাবে 25, এটা জুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্প্রিংয়ের ক্ষেত্রে মোট যে স্থিতিশক্তির মানটা বা বলের ক্ষেত্রে প্রযুক্ত ব্লকের ক্ষেত্রে যে মোট স্থিতিশক্তির মানটা সেটা কী হবে না গতিশক্তি প্লাস স্প্রিংয়ের স্থিতিশক্তি অর্থাৎ ইউ, এই দুটো সমষ্টি সমান হবে। তাহলে mgx এর মানটা মানে অর্থাৎ ইপির মানটা কত হলো 25, এখানে কত হলো হাফ ইন্টু এম, এমটা হচ্ছে 5 আর তার সাথে ভি স্কোয়ার এটা থাকবে, আর ইউ এর মানটা কত হয়েছে, ইউ এর মান হয়েছে আমাদের 5। তাহলে এক কথায় কত হয়ে গেলো 25 থেকে 5 চলে গেল 20, আর এদিকে হাফটা যদি উপর উঠে যায় 2 আর 5টা নিচে নামিয়ে দিলাম, মানে একবারই করে দিচ্ছি সমান ভি স্কোয়ার, তাহলে 5 4 20 অর্থাৎ 8, তাহলে ভি স্কোয়ার সমান কত 8, তাহলে ভি সমান কত হবে 2√2 এত মিটার পার সেকেন্ড। ভালো কনসেপ্টের কোশ্চেন। তাহলে কী হয়ে গেল ইকুয়েশনটা mgx সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস ইউ। ঠিক আছে, mgxটা কি, mgxটা হচ্ছে ব্লকটা স্থিতিশক্তি, ব্লকটা ভূমি থেকে কতটা দূরত্বে ছিল তার রেসপেক্টে একটা স্থিতিশক্তি পাবো, তাহলে সেটা হচ্ছে mgx, এক্সটা কি তার স্মরণ ছিল, আর সেটা কি তার এই যে ব্লকটার রেসপেক্টে যে গতিশক্তি এবং স্প্রিংয়ের যে স্থিতিশক্তি তার সমষ্টি সমান হলো। এটা হচ্ছে 16 কোশ্চেন। 16 কোশ্চেন যদি বুঝতে পারো তাহলে 16 কোশ্চেন হচ্ছে 2√2, অর্থাৎ কোনটা হচ্ছে 2√2 মানে 2√2 মানে হচ্ছে তোমার অপশন বি এটা, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 16 পর আমরা 17 কোশ্চেনে চলে যাবো। 17 কোশ্চেন দেখো, সতেরো কোশ্চেনে 3 ধরনের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে, তাদের সমষ্টি করে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পাবো। খুব তাড়াতাড়ি করতে হবে এগুলো। 436.32, তার সাথে আছে 227.2, আর তারপর আছে 0.301। তাহলে যোগ করো, যোগ করলে এরকম আসছে এদেরকে 2, এদিকে 8, এদিকে হচ্ছে 3, 6 অ্যান্ড 6। আগে বলো দশমিকের পর ডান দিকে কটা সংখ্যা, 2টি, দশমিকের পর ডান দিকে কটি সংখ্যা, 1টি, দশমিকের পর ডান দিকে কটি সংখ্যা, 3টি, তাহলে অ্যাটলিস্ট কটি, 1টি। তাহলে এখানে যেটি হলো দশমিকের পর ডান দিকে কটি সংখ্যা নেব, অ্যাটলিস্ট 1টি, তাহলে কি হয়ে যাবে 663.8। তাহলে মোট তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি আসবে, 4টি। কত সহজ জিনিস, তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে তার সিস্টেম। এরপরে 18 কোশ্চেন দেখো, 18 কোশ্চেন। 18 কোশ্চেন বলেছে যে ছবিটা আগে আঁকি একবার, ছবিটা আছে এইখানটাতে একটা ব্লক আছে, সেই ব্লকটা দিয়েছে এরকমভাবে, তো ব্লকটার ক্ষেত্রে ভর হচ্ছে 1 কেজি, তো ব্লকটা নিচে থেকে ডাব্লিউ সমান এমজি কাজ করছে, উপর থেকে লম্ব প্রতিক্রিয়া বল এন কাজ করছে, ব্লকটার এদিকে যে ত্বরণটা লাভ হচ্ছে সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ব্লকটার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ 0.6। ওকে, যদি তলটি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান হয় তাহলে ভূমির সাপেক্ষে ব্লকটি ত্বরণ হতে হবে। তলটি কথাটা মানে কি বলতো, যদি ধরো তুমি এলিভেটার যেটা হয় না দেখেছো তুমি, যে চলন্ত যে ইয়েগুলো হয় আমাদের সিঁড়িগুলো হয়, ঠিক সেরকম যদি চলন্ত কোনো একটা বস্তু ধরো যে অল টাইম ব্লেড বা ব্লেডের মধ্যে ঘুরছে, বা আমাদের বলা হয় হ্যাঁ এই ব্লেডের মধ্যে যদি ঘুরে বলি, তাহলে তার উপরে যদি কোনো একটা বস্তুকে রেখে দাও তাহলে সেও কী হবে ওর রেসপেক্টে ঘুরতে থাকবে, এইভাবে ঘুরতে থাকে। তাহলে যদি চলন্ত অবস্থাতে যদি তলটা ঘুরতে থাকে, তলটা মুভিং হয়, রোটেট হয়, তাহলে বস্তুটাও রোটেট হবে। আর বস্তুটা তো নিজস্ব কোনো বেগ নাই, কারণ যেহেতু তলটা ঘুরছে তার রেসপেক্টেও ঘুরছে, তাহলে তলটা ঘুরছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, তাহলে যে ব্লকটা আছে সেটাও কত মিটার পার সেকেন্ড স্কোয়ারে ঘুরবে, ওর উপরে রাখা আছে, তাহলে ও সেই 8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে ঘুরবে। তাহলে এই হলো তার ব্যাপার। আমরা যখন চলন্ত সিঁড়িতে চেপে যখন এক স্থান থেকে অন্য স্থানে যাই, তারপর আমরা কি আর মুভ করি, আমরা চেপে থাকি, তাহলে চলন্ত সিঁড়িটা যে বেগে ঘুরছে অর্থাৎ যে ত্বরণ লাভ করছে, আমাদের ত্বরণও সেটাই, আমাদের এক্সট্রা আলাদা করে কিছু ত্বরণ নাই, তাহলে সেটাই উত্তর। তাহলে অপশান হচ্ছে আমাদের এখানে উত্তর হচ্ছে অপশান সি। অপশান সি হচ্ছে কারেক্ট। খুব সহজ, কিছুই ছিল না, উল্টো পাল্টা ভাবলে আলাদা ঘটনা হয়ে যাবে। 18 পর 19-এর অঙ্ক দেখবে। এরপরে 19-এর কোশ্চেন। 19-এর কোশ্চেন হচ্ছে একটি নির্দিষ্ট গ্রহে একটি প্রক্ষিপ্ত বস্তুর উচ্চতা হচ্ছে ওয়াই, অনুভূমিক তলের দূরত্ব হচ্ছে এক্স, নিয়ে দুটো ইকুয়েশন দিয়েছে। দেখো ওয়াই সমান দিয়েছে
80 মাইনাস 5t² এত মিটার। আর একটা এক্স দিয়েছে কত না, সেটা হচ্ছে শুধুমাত্র 60 মিটার। নিয়ে বলেছে যে টি হলো সেকেন্ড, মিটার পার সেকেন্ড এককে প্রকৃত বস্তুর বেগ কত। তাহলে এটা প্রাসের সঞ্চার পথ কাজ করছে, বস্তুটাকে যদি এইভাবে ছেড়ে দিই তাহলে প্রাসের সঞ্চার পথ কাজ করবে। তা ধরে নিলাম এই পয়েন্টে তার ওয়াই স্থানাঙ্ক আর এক্সের স্থানাঙ্ক, এটা হচ্ছে তার এক্স আর এটা হচ্ছে তার ওয়াই। তাহলে সেই ওয়াই আর এক্স দেওয়া আছে, তাহলে ওয়াইয়ের রেসপেক্টে তার যদি বেগের উপাংশটা বার করি তাহলে সেটি কত হবে, ডিওয়াই ডিটি, কারণ বেগটা বার করতে বলেছে। তাহলে এটা কত হবে 8 মাইনাস 10t। আর এক্সের রেসপেক্টে ভি এক্স সমান হবে ডিএক্স ডিটি, দ্যাট ইজ কল কত, শুধু 6। এখন ইকুয়েশনটাতে যদি আমি দেখি যে টি ইকুয়ালস টু 0-তে তার বেগটা কত হচ্ছে না, এই পার্টটা 0, দ্যাট ইজ 8 মিটার পার সেকেন্ড। আর এইদিকে টি ইকুয়ালস টু 0 বসেও কিছু লাভ নাই, কারণ এখানে কোনো টি গুণ নাই, তাহলে দ্যাট ইজ 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এই দিকটা ধরে নিই 6 হয়ে গেল, এই দিকটা ধরে নিই 8 হয়ে গেল, তাহলে আমি যদি ডাইরেক্ট এইটা অর্থাৎ লব্ধিটা বার করতে চাই তাহলে ভি সমান কত লিখতে পারি, √ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে কত হবে 10 হয়ে যাবে। তাহলে বেগটা কত হবে 10 মিটার পার সেকেন্ড। আর 10 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কোনটা হবে, অপশান সি। তাহলে এটা হচ্ছে 19-এর কোশ্চেন। দেখে নাও, প্রাসের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, ভালো করে প্রাস রিভিশন করে যাবে। এরপর হচ্ছে 20 কোশ্চেনটা। 20 কোশ্চেন বলেছে একটি সাঁতারু নদী সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটে যাতে সে যাত্রা শুরুর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে। নদীর বেগ 3 মিটার পার সেকেন্ড এবং নদীটা চড় আছে 40 মিটার সেকেন্ড এককে নদী পার হতে সময় কত লাগবে, অর্থাৎ ন্যূনতম পথে যাচ্ছে। তা নদীর অবস্থা এরকম, নদীর চওড়াটা হচ্ছে এটা, সেই চওড়াটার লেন্থ এল দিয়ে ডিনোট করা হয় এবং সেটাকে আমার 40 মিটার বলে দিয়েছে। এবার সে 5 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটছে, কথাটা মানে হচ্ছে সে খুব তাড়াতাড়ি যেতে চাইছে। আর যদি সে খুব তাড়াতাড়িতে যায় এবং স্রোত যদি একটা বেগ নিয়ে যায় তাহলে তাকে কিন্তু এইভাবে যেতে হবে, কারণ এইভাবে যদি যায় তাহলে স্রোত তাকে ঘুরে এই অবস্থাতে নিয়ে চলে যাবে। ওকে, বোঝা গেল বেটা? তাহলে এখন আমি যদি হিসাবটা যদি করি যে 5 মিটার পার সেকেন্ড মানে কোনটা, এইটা, আর এই যে 3 মিটার পার সেকেন্ড এটা মানে কোনটা না, এই জায়গাটা হচ্ছে তার 3 মিটার পার সেকেন্ড। তাহলে সে যদি ডাইরেক্ট যেতে চায় তাহলে ডাইরেক্টের উপাংশটা কত হবে না, এটা 5 এটা 3, তাহলে যদি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতি স্কোয়ার যদি করি তাহলে এটা কত হওয়া উচিত 4 মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা কত হবে, যদি এ এটা বি এবং এটা যদি সি ধরি তাহলে এ বি পথে তার বেগটা কত হলো 4 মিটার পার সেকেন্ড, কারণ আমার 5 দেওয়া আছে আর স্রোতের বেগটা দেওয়া আছে কত 3 মিটার পার সেকেন্ড। তাহলে এ বিটা যখন বেরিয়ে গেল এটা হচ্ছে তার ভি, তাহলে সেই রেসপেক্টে যদি সময় বার করি তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, অতিক্রান্ত হচ্ছে 40 আর বেগটা হলো 4, তাহলে কত সেকেন্ড হবে 10 সেকেন্ড। আর 10 সেকেন্ড মানে কোনটা উত্তর হবে, অপশান ডি। ব্যাস, তাহলে এটা হচ্ছে কত, অপশান ডি উত্তর। এই ব্যাস, এবার সেকশন এখানটা হয়ে গেল। এটার পরে আমরা সেকশন ইতে চলে যাব না, এবার সেকশন এখানে এবার 21-এর কোশ্চেন আছে। আচ্ছা 21-এর কোশ্চেন আছে, 21, এবার 21-এর কোশ্চেন দেখবে 21। 21-এর কোশ্চেন বলা আছে একটি বস্তু 6.25 মিটার পার সেকেন্ড বেগে চলমান, তার মন্দনের হার হচ্ছে ডিভিডিটি সমান -2.5 √ভি। ভি হলো এখানে তাৎক্ষণিক বেগ, কণাটি যে সময় স্থির হবে সেই অবস্থায় তার সেকেন্ড এককে মান বার করতে। তাহলে এখানে শুরুতে যে তার বেগটা আছে যদি ইউ ধরি তাহলে সেটা হচ্ছে 6.25 মিটার পার সেকেন্ড, আর একটা টাইম পর স্থির হবে মানে বেগটা হচ্ছে 0। আচ্ছা এইখান থেকে আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে ডিভিডিটির মান হচ্ছে -2.5 ইন্টু √ভি। এখন ঘটনা করো যে ডিভি বাই যদি √ভি করি, অর্থাৎ ভি এর পার্টটা নামিয়ে দিলাম এইদিকে, তাহলে এটা লেখা যায় এইটি। আমরা যদি ইন্টিগ্রেশন লাগাই তাহলে ডিভি বাই √ভি সমান কত, -2.5 ইন্টু ইন্টিগ্রেশন ডিটি। এবার শুরুতে তার বেগ কত ছিল না, বেগ ছিল 6.25 আর পরে কত স্থির, আর এখানে সময় শুরুতে 0 ছিল পরে কত টি। তাহলে এর রেসপেক্টে যদি আমি করি √ভি যদি করি √ভিটা উপরে গেলে কিসে আসে, v⁻½ ইন্টু ডিভি সমান কত -2.5 ইন্টু ডিটি রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে টি আসবে। এখানে ভ্যালুগুলো কত 6.25 থেকে 0, তাহলে এখান থেকে লিখতে পারা যায় কি মাইনাস, হ্যাঁ মাইনাস কেন হবে, v⁻½ আসবে বাই ½ আসবে। আর এখানটাতে অ্যাট কত দিয়ে কত ভ্যালু হচ্ছে 6.25
আর আপার লিমিট হচ্ছে 0, আর এদিকে হচ্ছে -2.5 ইন্টু টি। আচ্ছা এই পার্টটাকে এইদিকে লিখছি, তাহলে এটাকে যদি এই ধারে লিখি তাহলে দেখো আমরা যখন প্রথমে আপার লিমিট বসাবো তখন কী হবে 0 টু দি পাওয়ার হাফ, আর মাইনাস লোয়ার লিমিট এখানে কত হবে 6.25 টু দি পাওয়ার হাফ, আর ডান দিকটাতে কত হবে না -2.5 ইন্টু টি। তাহলে এখান থেকে দেখো -6.25 হাফ কথাটা মানে কি √6.25, আর এদিকে হচ্ছে -2.5 ইন্টু টি। তো মাইনাস মাইনাস কেটে গেল, এইটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 2.5। 2.5 যদি 2.5 ইন্টু টি হয় তাহলে টি সমান কত হবে 1 সেকেন্ড। তাহলে এখানে টি এর মান কত, টি এর মান হচ্ছে 1 সেকেন্ড। এখানে হচ্ছে টি এর মান 1 সেকেন্ড না 2 সেকেন্ড হচ্ছে 2 ইন্টু 2 পয়েন্ট, আচ্ছা সামনে এদিকে যে 2টা এটা উপরে গুণ হয়ে যাবে, 2 ইন্টু আসবে 2 ইন্টু 2 পয়েন্ট, তার টিটা হচ্ছে 2 সেকেন্ড, কারণ এদিকে যে নিচের হাফটা আছে এটা উপরে উঠে আছে, তাই টি এর মান 2 সেকেন্ড হবে। আর টি এর মান 2 সেকেন্ড মানে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওটা হবে অপশান বি। এখানে ডেরিভেটিভ ইন্টিগ্রেশনটা ভালো করে দেখে নাও যে ভি টু দি পাওয়ার -1/2 ছিল -1/+1 বাই -1/+1, সূত্র কি জানি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1, এই সূত্রটাকে আমরা কাজে লাগালাম। এরপরে সেকশন ই, তাহলে দেখো সেকশন ই বি এর পর সি, সি এর পর ডাইরেক্ট ইম্পর্টে ডিটা নেই, কীরকম কোশ্চেন দেখো, চাই আরও কত ভুল দেখতে পাবো। আর সেকশন ইতে দেখো, সেকশন ইতে দেওয়া আছে একটা অনুচ্ছেদের মতো, এগুলো সময় নেয় এই অনুচ্ছেদগুলো। যখন একটি বস্তু একটি সরলরেখা বড় ও সুষম ত্বরণ সহ চলমান, তখন তার বেগ, গতির, ত্বরণ এবং নির্দিষ্ট সময় ব্যবধান অতিক্রান্ত দূরত্ব সম্পর্ক দেওয়া আছে, এবং সেই সম্পর্ক রেসপেক্টে যে সমীকরণ হয় সেগুলো গতীয় সমীকরণ বলে। মানে তোমাকে একটা থিওরিয়াম হিসাবে বুঝিয়ে দিচ্ছে যে এরকম থিওরিয়াম নিয়ে তুমি ক্যালকুলেশনগুলো ভাববে এই অনুচ্ছেদের উপর। তাহলে একটা হচ্ছে এইটি, একটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার, আর একটা কী দিয়েছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তিনটি দিয়েছে। এখন বলেছে এইগুলোকে কাজে লাগিয়ে এগুলো তার পরিচয় দিয়েছে, এই প্রাথমিক বেগ এ হচ্ছে সুষম ত্বরণ, টি সময় ধরে চলছে, ভি অন্তিম বেগ, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, টি হচ্ছে সময় নিয়ে মেন জায়গা যেটা সেটা আমি ভাগ করব। মেন হচ্ছে 22 কোশ্চেন। 22 এর কোশ্চেন বলছে গতীয় সমীকরণগুলি যে গতির সঙ্গে প্রযোজ্য তা হলো, তাহলে গতীয় সমীকরণগুলো যে সত্যি, তাহলে যখন এখানে যদি সুষম ত্বরণ, অসম ত্বরণ, স্থির বেগ সম্পূর্ণ আর এটা, তাহলে এইখানে কখনো সুষম ত্বরণ কাজ করে কি, তাহলে কোনটা প্রযোজ্য কথা বলেছে, তাহলে প্রযোজ্য যদি বলি তাহলে আমরা লিখতে পারি অসম ত্বরণ, স্থির বেগ সম্পূর্ণ, আর এদের মধ্যে কোনোটিই নয়। তাহলে যখন কোনো একটা বস্তু এইভাবে চলতে থাকবে, যে যখন একটি বস্তু সরলরেখা বলবো সুষম ত্বরণ সহ চলমান, তাহলে কোশ্চেনটাতেই বলা আছে সুষম ত্বরণ সহ চলমান, কোশ্চেনটা দেখো কোশ্চেনই উত্তর, তাহলে গতি সমীকরণ কোথায় প্রযোজ্য হবে সুষম ত্বরণে, তাহলে কোশ্চেনই বলা আছে দেখো যখন একটি বস্তু একটি সরলরেখা বলো সুষম ত্বরণ সহ চলমান, তাহলে পাই সেটা একদম তাড়াতাড়ি করে উত্তর করে দাও কোনটা হবে না সুষম ত্বরণ যুক্ত হলে, তাহলে আর কিছু পড়ারই দরকার নেই, সুষম ত্বরণ যুক্ত হলে, তো অপশন এটা এখানে কারেক্ট। ঠিক আছে, তা 22 হয়ে গেল। 23, এরপর 23-এ চলে যায়। 23-এর কোশ্চেনটা দেখি। 23 বলছে দেখো, বলছে যে ব্রেক প্রয়োগ করে একটি গাড়ি তার গতির বিপরীত দিকে 10 মিটার পার সেকেন্ড ত্বরণ করে, তার গতির বিপরীত দিকে মানে তার এখানে মন্দন কাজ হচ্ছে, আর সেটা কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ঘটনা হচ্ছে যদি ব্রেক প্রয়োগ করে 1 সেকেন্ড পর স্থির হয়ে যায়, ব্যাস স্থির হয়ে যাওয়া মানে কি অন্তিম বেগটা কত 0, তাহলে প্রাথমিক বেগ আমি জানি না, নিয়ে বলেছে সে অবস্থায় অতিক্রান্ত দূরত্ব কত, মানে দুটো আননোন ডাটা চাইছে এসটা, কিন্তু ইউটা প্রথমে বার করতে হবে। তাহলে আমরা যদি সূত্র লাগাই ভি সমান ইউ মাইনাস এটি, তাহলে এখান থেকে 0 সমান ইউ মাইনাস এর জায়গা হচ্ছে 10, আর টিটা কত 1 সেকেন্ড, তাহলে ইউটা হয়ে গেলো সঙ্গে সঙ্গে 10 মিটার পার সেকেন্ড। আর যখন ইউ বেরিয়ে গেল তখন এর সমান কত হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এখান থেকে ইউ এর পার্ট কত 10 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু এটা কত -10 ইন্টু টি স্কোয়ার মানে কত 1, তাহলে 10 মাইনাস 5, তাহলে কত হয়ে যাবে 5 মিটার। তাহলে দ্বিতীয়টা কত হয়ে গেল না 5, আর 5 মানে অপশন এ, উত্তর কত হয়ে গেল অপশন এ। তাহলে দুটো প্রমাণ হলো, তাহলে 22, 23 সলভ হলো। এবার 24, 25 করবো, 24, 25, 26 তিনটে আছে। তাহলে দেখো সব এই সূত্র দিয়ে কাজ করছি। এবার 24-এর কোশ্চেনটা বলেছে দেখো, 24-এর কোশ্চেন হচ্ছে একটি বস্তুকে একটি উঁচু মিনারের শীর্ষ থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থির ত্বরণ সহ ফেলা হলো, মানে এক কথায় অভিকর্ষ ত্বরণ নিয়ে ফেলছি। তাহলে উপর থেকে যখন আমরা এমন করে ফেলবো, তাহলে
তাহলে সেখানে জিটাই হচ্ছে এ, কারণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আমরা অঙ্কতে ইউজ করে থাকি। তো ফেললে সেক্ষেত্রে আমাদের বলছে 10 সেকেন্ড পর বেগ কত হবে, তাহলে টি = 10 সেকেন্ডে বেগ কত, মানে ভিটা বার করতে হবে। যখন এখান থেকে ছাড়বো উপর পয়েন্ট, অর্থাৎ এ পয়েন্ট থেকে ধর বি পয়েন্টে ছাড়ছি, তাহলে এ পয়েন্টে ইউটা 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি বেগটা বার করি তাহলে আমাদের কমন সূত্র ভি সমান কত হয়, ইউ প্লাস এটি। অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, নিচের দিকে, তাহলে ত্বরণ নিয়ে ছাড়ছে, তাহলে ভিটা কত হবে 0 প্লাস এ হচ্ছে এখানে কি জিটি, তাহলে জি কত, জি হচ্ছে 10 আর টিটা কত 10, তাহলে বেগটা কত হয়ে যাবে 100, ব্যাস 100 মিটার পার সেকেন্ড। তাহলে 100 মিটার পার সেকেন্ড মানে কোনটা উত্তর হচ্ছে অপশান সি, তাহলে উত্তর কোনটা অপশান সি। এরপরে 24-এর পর 25-এর কোশ্চেন দেখবে, 25-এর কোশ্চেন 25 25-এর কোশ্চেন বলেছে প্রদত্ত লেখচিত্র, একটা লেখচিত্র দিয়েছে দেখো এখানে লেখচিত্রতে এসটি লেখচিত্র, এদিকে এস আর একটা টি মানে সরণ সময়। এ বলছে সুষম ত্বরণ সহ এবং স্থির বেগ সহ যদি তুমি দুটো পয়েন্ট ধরে নাও, এদিকের এ আর এদিকের বি, তাহলে দেখতে পাবে সময় সাপেক্ষে বেগটা কিন্তু বাড়ছে, অর্থাৎ বেগ পরিবর্তনশীল, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে সুষম ত্বরণ সুষম কী করে হবে, তাহলে ত্বরণ সুষম এখানে কোনো রকম আসছে না, কারণ আমাদের বেগ সময় সরণ সময় লেখচিত্র আঁকছি। তাহলে সরণ সময় লেখচিত্র থেকে আমরা সুষম ত্বরণ কখনো বলতে পারি না, ত্বরণটা কিন্তু পরিবর্তনশীল। তাহলে অপশান এটা হচ্ছে প্রথমে ক্যান্সেল আউট। বিয়েতে চলে আসি, সুষম বেগ, বেগটা কি সুষম আছে, বেগ তো চেঞ্জ হচ্ছে, তাহলে একটা বেগ চেঞ্জ হচ্ছে, ইউনিফর্ম নয়, তাহলে অসম বেগ হবে, সুষম নয়, তাহলে এটাও ভুল। সিতে দেখুন, সিতে হচ্ছে সুষম বেগ, আবার সেই সুষম কথা বলি, কিন্তু বেগ তো চেঞ্জ হচ্ছে, কারণ এই অবস্থায় যদি সময় ধরি t1, এই অবস্থায় যদি সময় ধরি t2, তাহলে এখানে কী হচ্ছে সময়ের রেসপেক্টে বেগ তো চেঞ্জ হচ্ছে, তাহলে সময়ের রেসপেক্টে সরণ চেঞ্জ হওয়া মানে হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে বেগটা সুষম হতে পারে না, বেগটা কী হবে অসম বেগ। তো অপশান ডি হচ্ছে কারেক্ট, তাহলে এইখানে হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট। ব্যাস, এবার 26-এর কোশ্চেন 26-এর কোশ্চেন দেখবে, নিচের কোন বিবৃতি অনুচ্ছেদ বর্ণিত গতির জন্য একটি অসম্ভব ক্ষেত্র, একটি বস্তুর বেগ 0 কিন্তু তবু তার ত্বরণযুক্ত, একটি বস্তুর বেগ 0 ত্বরণ আছে, হতে পারে কখন না, ধরো আমি যদি বলি কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ অবস্থানে ছুড়লাম, তাহলে সর্বোচ্চ অবস্থানে ছোড়ার সময় তার বেগ 0, কিন্তু সে যখন পড়বে তখন কী নিয়ে পড়বে, জি নিয়ে, বা সে যখন নিচ থেকে উপরে যাচ্ছে কী ত্বরণ নিয়ে যাচ্ছে, জি নিয়ে, সেই অবস্থায় তার আমি বলতে পারি যে 26-এর কোশ্চেনটার ক্ষেত্রে যে আমাদের ওই অবস্থায় তার একটা নির্দিষ্ট মান রয়েছে, এটা কি বলা যাবে, দেখে নিই একবার। বেগ 0 তবু ত্বরণযুক্ত, বস্তু বেগ বিপরীত দিকে হয় তখন ত্বরণ তার ধ্রুবক হয়। অবশ্যই যদি কোনো একটা বস্তুকে যদি উপর থেকে নিচে নিয়ে যায় বা নিচ থেকে উপরে নিয়ে যায়, তাহলে ধরো নিচ থেকে উপরে যখন নিয়ে যাচ্ছে একটা বেগ নিয়ে ছুটছি, কিন্তু উপর থেকে নিচে যখন নামছি, তাহলে তার ত্বরণ জিটা সবসময় কী হয় কনস্ট্যান্ট, জি এর কোনো চেঞ্জ হয় না, তাহলে অপশান বিটা কিন্তু ঠিক আছে। অসম্ভব, সম্ভব নয় বলেছে, তাহলে সম্ভব কোনটা, বিটা সম্ভব বটে। আচ্ছা, সিটা বস্তুর দ্রুতি ক্রমবর্ধমান যখন তার ত্বরণ ক্রমহ্রাসমান, এটা কি হতে পারে, হ্যাঁ হতে পারে। এটা কখনো হয় যখন ধরো একটা বস্তু ধরো 5 মিটার পার সেকেন্ড দিয়ে যাচ্ছে, দ্রুতি ক্রমবর্ধমান বলেছে, তার 5 মিটারের পর ধরো এটা হলো 9 মিটার, আর 9 মিটারের পর এটা হলো 10 মিটার, তাহলে দেখো চোখেই দেখতে পাচ্ছি যে বেগ কিন্তু বাড়ছে, কিন্তু প্রথমটা ক্ষেত্রে ধরো ডিফারেন্স ধরো 1 সেকেন্ডে যাচ্ছে, পরেরটা ধরো 2 সেকেন্ডে যাচ্ছে, তাহলে এর ডিফারেন্স করলে 9 - 5/1, তাহলে ত্বরণ বেরোবে, তাহলে কত হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এর ক্ষেত্রে যদি করো 10 - 9/2, মানে কত হয়ে গেল 10 - 1 মানে 1, 1-এর 2, তাহলে কত হয়ে গেল 0.5। তাহলে দেখো ত্বরণটা কী হলো, প্রথমে 4 ছিল প্রথমে, তারপরে 0.5, তাহলে বেগ বাড়ছে কিন্তু ত্বরণটা কমছে, তাহলে এটাও ঠিক, তাহলে অপশান সি ঠিক, অপশান বিও ঠিক, আর অপশান এটা কিন্তু ঠিক নয়, কারণ বেগ 0 হতে পারে না, কারণ যদি কোনো একটা বস্তুকে নিচ থেকে ছোড়া হয় তাহলে এইখানে তো একটা বেগ নিয়ে যাবে, এবং অন্তিম বেগ যদি বলা হয় তখন সেটা জি হতে পারে, তাহলে অপশান এটা হচ্ছে এখানে কারেক্ট, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট, বাকিগুলো স্যাটিসফাই হয়, এটা অসম্ভব। যদি বলো অন্তিম বেগটা 0 সেটা ঠিক ছিল। এরপরে আবার একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টটা ভালো করে লক্ষ্য করো, একটা স্টেটমেন্ট হলো আবার একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের হিসাবে ইকুয়েশন দেওয়া আছে।
দেখো স্টেটমেন্ট বলেছে একটি বিন্দু সাপেক্ষে কোনো একটি কণা সংস্থা মোট কৌণিক ভরবেগ সময় হার অর্থাৎ বিন্দুটির কে নির্দেশান্তের মূলবিন্দু হিসেবে গণ্য করা হয় বাহ্যিক টর্কের অর্থাৎ বাহ্যিক বলে দ্বারা উৎপন্ন টর্ক সমষ্টি সমান হয় যা ওই একই বিন্দু সাপেক্ষে সংস্থার উপর ক্রিয়া করে নিয়ে টাও এক্সটার্নাল মানে একটা থিওরি দিয়েছে টাও এক্সটার্নাল কত হয় না dl/dt হয়। আর এখানে কি বলেছে টাও যদি অর্থাৎ বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল টর্ক যদি না কাজ করে তো dl/dt পার্টটা 0 অর্থাৎ এলটা কী হবে না এলটা হবে কনস্ট্যান্ট। আচ্ছা এল কনস্ট্যান্ট হবে মানে এল সমান আই ওমেগা, তাহলে আই ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট। আর এখান থেকে বলা যায় আই প্রপোর্শনাল ওমেগা হয়, এটা আমরা জানি। তো এখানে বলছি যদি কোনো সংস্থার উপর টর্ক যদি পরিমাণ শূন্য হয় তবে সংস্থা কৌণিক ভরবেগে সংরক্ষিত থাকে অর্থাৎ সেটিকে ধ্রুবক বলা হয়। ঠিকঠাক বলেছে একদম। এরপর আমাকে 27-এর কোশ্চেনটা প্রথমে কী বলেছে দেখো। 27-এর কোশ্চেন বলছে নিচের কোনটি কৌণিক ভরবেগ সংরক্ষণ দ্বারা ব্যাখ্যা করা যায় না। কৌণিক ভরবেগ সংরক্ষণ দ্বারা প্রথমে আগে বলি যদি সি এরটা ধরে নিই, সিটা আছে ড্রাইভিং। আর ড্রাইভিং জিনিসটা কি ওই সুইমিং পুল থেকে উপরে যখন ঝাঁপায় বডিটাকে ঘুরিয়ে নিচে নামে অর্থাৎ যেটা দেবে চিত্রে তোমাদের বইয়ে দেওয়া আছে তাহলে সেটার কথা বলেছে, তাহলে এটা তো প্রযোজ্য, এটা ঠিক আছে। আচ্ছা দৌড়ানো যদি কোনো একটা বস্তু যদি দৌড়ানোর কথা বলেছে তাহলে সেক্ষেত্রে কী হবে কৌণিক যে ভরবেগটা সংরক্ষণ থাকবে, কারণ বাইরে থেকে টর্ক এক্সটার্নাল কাজ করছে, তাহলে এটা ব্যাখ্যা করা যায় না, এটা ভুল বলছি। ব্যালে নৃত্য যদি ব্যালে কোনো রকম একটা ব্যালে বলে একটা হয় প্রোগ্রাম হয় তাহলে সেখানে যদি নৃত্যর কথা বলা হয় তাহলে সেটাও কিন্তু কাজ করে, তাহলে ব্যালে নৃত্য ঠিক আছে, এটা একটা পারফরমেন্স হয় ব্যালে নৃত্য, তাহলে এটাও ঠিক। তাহলে ড্রাইভিং গাড়ি চালানোর কথা যদি বলি এটা ঠিক। গাড়ি চালানোর ক্ষেত্রে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করা যায় না, কারণ গাড়ি চালানোর সময় সাপেক্ষে তার কৌণিক বেগটা চেঞ্জ হয়, যার জন্য এটা সম্ভব নয়। তাহলে 27-এর উত্তর হচ্ছে এটি। এরপর ধরো 28-এর কোশ্চেনটা বলেছে। 28-এটা দেখো কী বলেছিল। 28-এ বলছে যদি কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে তবে সংস্থার উপর ক্রিয়াশীল মোট টর্ক কী হবে শূন্য হবে। কোশ্চেনে বলা ছিল, তাহলে টর্ক কী হবে শূন্য হবে, টর্ক শূন্য হবে। আচ্ছা 28-এর পর 29 হতো, 29 অ্যাবসেন্ট আছে 30, তা 30-এরটা করে দিই। তাহলে এরপর 28-এর পর 30-এর কোশ্চেনটাতে কী বলেছে দেখো। 28-এর পর 30 এম ভরের একক ভর সম্পন্ন একটি কণা ভি সমান, তাহলে এম এর মান কত আছে 5 আর ভিটা কত দেওয়া আছে, ভিটা আছে আমাদের 3√2 ভিটা দেওয়া আছে। এক্স ও ওয়াই তলে ওয়াই সমান x+4 ইকুয়েশন দেওয়া আছে, ওয়াই সমান x+4 সরলরেখা বরাবর চলমান মূলবিন্দু সাপেক্ষে কণাটি কৌণিক ভরবেগের মান কত হবে সেটি বার করতে বলেছে। তাহলে ওয়াই সমান x+4-এ যদি এক্স আর ওয়াই যদি আমি গ্রাফ বানাতে যাই তাহলে x = 0-তে ওয়াইটা 4 আর y = 0-তে এক্সটা -4। তাহলে এই গ্রাফটা কেমন হবে ভালো করে দেখো, যে যদি আমি এটাকে এক্স এটাকে যদি ওয়াই এটা যদি -x আর এটা যদি -y যদি ধরে নিই বা y ড্যাশ, তাহলে এটা হচ্ছে মূলবিন্দু। তাহলে x = 0-তে ওয়াইটা 4 1 2 3 4 এই পয়েন্টটা, আর x = 0-তে ওয়াইটা 4 আর y = 0-তে এক্সটা হচ্ছে -4, y = 0-তে এক্সটা -4, তাহলে 1 2 3 4, তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্টে একটা গ্রাফ আসবে। তাহলে এইটাও 4 পয়েন্ট, এটাও 4 পয়েন্ট, তাহলে এইটা কত হবে 4√2 হবে। তাহলে কত হবে এটা 4√2। এইখান থেকে এই পোর্শনটা যে দূরত্ব হবে সেটা হচ্ছে তার রেডিয়াস হিসাবে কাজ করবে, কত না রেডিয়াস। এর রেসপেক্টে কতটা অ্যাঙ্গেল করেছে 45 ডিগ্রি। তাহলে এর রেসপেক্টে এই বাহুটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে এটা। তাহলে অতিভুজ কোনটা বলতে পারি, ও বিটা অতিভুজ, আর ও এটা কি না ও এটা হচ্ছে ভূমি, আর এই বিটা কত লম্ব। তাহলে আমরা যদি এখান থেকে আরটা বার করি তাহলে আর সমান কত হবে, আর সমান হচ্ছে 4 cos 45, কত হবে 4 cos 45। তাহলে 4 × cos 45 মানে 1/√2, দ্যাট ইজ 4/√2 হয়ে গেল আর এর মান। আর আমাকে জানতে চেয়েছিল কি না কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ এল সমান কত হয় আই ওমেগা, আর আই ওমেগা মানে কি লেখা যায় mv/, তাহলে এম এর মান কত 5, ভিটা কত বেগ দিয়েছিল কোশ্চেনটাতে 3√2, আর আরটা কত হয়ে গেল 4/√2, তাহলে √2 কেটে গেল, তাহলে 5 4 20 3 20 60, তাহলে 60 হবে। আর যদি এখানে ইউনিট করতে যায় তাহলে এখানে 60 একক, এখানে ইউনিট দেওয়া ছিল না, তাহলে 60 একক মানে কোনটা অপশন হবে অপশন বি। এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কোনটা হবে অপশন বি। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তো এরপরে আছে 31-এরটা, এবার দেখে নিন 31-এর কোশ্চেনটা।
31 কোশ্চেনে কি বলেছে, 31 কোশ্চেন বলেছে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ সহ 3 কেজি মিটার স্কোয়ার জড়ত্ববাহক সম্পূর্ণ একটি বস্তুর গতিশক্তি 12 কেজি, ভর সম্পন্ন একটি বস্তু যে বেগে চলমান হলে তার গতিশক্তি সমান হবে তা বার করতে হবে। তার প্রথমে আগে কৌণিক বেগ ওমেগাটা আছে 2 রেডিয়ান পার সেকেন্ড, আর তার সাথে কি দেওয়া আছে জড়ত্ববাহক, আইটা কত দেওয়া আছে 3 কেজি পার মিটার স্কোয়ার। এরপর বলেছে যে তার গতিশক্তি, এখানে গতিশক্তি মানে আবর্ত গতিশক্তি, আর আবর্ত গতিশক্তি হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে হাফ ইন্টু আইটা কত 3 আর ওমেগা কত 2 স্কোয়ার। তাহলে এটা কত হবে 2 দুগুণে 4, 4/2 মানে 6, তাহলে 6 জুল। এটা হয়ে গেল। এবার এইটা কি বলেছে, এইটা হচ্ছে কি যে একটি বস্তু যে বেগে চলমান হবে 12 কেজি ভরে তার সাথে সমান। তাহলে চলমান হওয়া মানে কে ভি এর মানটা কে রোটেশনালের সাথে সমান। ভি বা লিনিয়ার কাইনেটিক এনার্জি রোটেশনাল কাইনেটিক এনার্জির সাথে যদি সমান করি, লিনিয়ারের ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার হয়, আর রোটেশনাল ক্ষেত্রে হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার হয়। রোটেশনাল মান বেরোলো 6, আর লিনিয়ারের ক্ষেত্রে ভরটা কত 12, তাহলে ভিটা বার করবো। তাহলে এদিকে 6 কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান কত 1, তাহলে ভি সমান কত হবে 1। তাহলে তখন সে আর বেগটা কত হবে 1 মিটার পার সেকেন্ড। তাহলে 1 মিটার পার সেকেন্ড মানে কোন উত্তরটা হবে অপশন বি। তাহলে ওর বেগটা এর বেগের সাথে, ওর গতিশক্তিটা এর গতিশক্তির সাথে সমান, অর্থাৎ রোটেশনাল কাইনেটিক এনার্জি আর লিনিয়ার কাইনেটিক এনার্জি মানটা ইকুয়াল করে দেওয়া, ব্যাস। তাই এটা হচ্ছে 31। এটার পর সেকশন এফ দেখবে। এরপর হচ্ছে সেকশন এফের কোশ্চেন দেখবে। সেকশন এফ কি বলেছে, সেকশন এফে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, তার হিসাবে বার করতে হবে। বাহ, আচ্ছা। সেকশন এফে এটা একটা স্টেটমেন্ট, একটা চিত্র দেওয়া আছে, চিত্রটাই সব কিছু। তাহলে সেই চিত্রটা আমাদের উল্লম্বভাবে গতিশীল কোনো বস্তুর যে গতি হয় এবং তার গতিশক্তি রাশিমালা এবং যান্ত্রিক শক্তি রাশিমালা সেই জিনিস। এখানে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন এ বিন্দুতে বস্তুটার উপরে এখানে 4টা আবার কী দিয়েছে, 4টে কিছু না। এ বিন্দুতে তার প্রাথমিক বেগ কত, নিম্ন বিন্দুতে আর ব্যাসার্ধ রেডিয়াস ইউটা দেওয়া আছে 3√g r, আরটা ক্যাপিটাল হওয়া উচিত ছিল। এরপরে কি এ বি আর সি বিন্দু দিয়েছে, ডি আর এ সি আর ডি এর যে অপশন সেখানে কোন বিন্দু কথাটা উল্লেখ নয়, এ আবার খুব গণ্ডগোলের কোশ্চেন। যাই হোক, আমরা এ বিন্দু আর বি বিন্দুটা প্রথমে আগে বার করি। এ বিন্দুতে তার বেগ হচ্ছে ইউ অফ এ, হ্যাঁ, আর এখানে হচ্ছে কি ইউ অফ বি যদি ধরি, ব্যাস হয়ে গেল। এ বিন্দু আর বি বিন্দু রেসপেক্টে যদি বার করি তার গতিশক্তির ইকুয়েশনটা কত হবে, যে এ বিন্দুর মোট স্থিতিশক্তি আর মোট গতিশক্তির মানটা যদি বি বিন্দুর মোট স্থিতিশক্তি ও মোট গতিশক্তির সাথে সমান করি, তাহলে আমরা দেখতে পাবো এ বিন্দুর যে স্থিতিশক্তি অর্থাৎ ইপি অ্যাট এ বিন্দু প্লাস ইকে অ্যাট বি বিন্দু, এই যে মোট যান্ত্রিক শক্তিটা যদি ইপি অ্যাট বি বিন্দু প্লাস ইকে অ্যাট বি বিন্দুর সাথে সমান করি, তাহলে কী লিখতে পারছি, এ বিন্দুতে তার স্থিতিশক্তির মান 0, আর এক্ষেত্রে কত হবে হাফ এম এবং ইউ স্কোয়ার। এই ক্ষেত্রে কত হবে না, এখানে এম জি আর আর, আর কেন হবে, এইখান থেকে রেডিয়াস কত আর আছে, তাহলে বি বিন্দু থাকা মানে হচ্ছে আর রেডিয়াস আছে, আর এখানে কত হবে হাফ এম, আর বি বিন্দুতে ভিভি স্কোয়ার। তাহলে এখান থেকে খেয়াল করো, তাহলে এখান থেকে লিখতে পারা যায় যে বোথ সাইডে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আলটিমেট এখান থেকে লিখতে পারা যায় দেখো 9GR, একবারই যদি ডাইরেক্ট করে দিতে পারি। কেন স্যার, না আমরা দেখো এখানে হাফ লিখলাম, এখানে এম লিখলাম, আর ইউ এর জায়গায় কী লিখতে পারি 3√GR তার হোল স্কোয়ার। তাহলে সেটা হচ্ছে MGR প্লাস হাফ ইন্টু এম ইন্টু ভিভি স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ ইন্টু এম, আর এটা হচ্ছে 9GR সমান হচ্ছে MGR প্লাস হাফ ইন্টু এম ইন্টু ভিভি স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি ইকুয়েশন করি, তাহলে 9GR, কেন 9GR হলো না, বোথ সাইডে 2 দিয়ে গুণ করলাম আর এমটাকে ক্যান্সেল আউট করলাম। তাহলে 9GR সমান কত হবে না 2GR প্লাস কত হবে না, সেটা হবে প্লাস ভিভি স্কোয়ার। ঠিক আছে, এমটা ক্যান্সেল আউট, এমটা কমন, আর 2 দিয়ে গুণ করে দেওয়া। তাহলে এখানে ভিভি স্কোয়ারের মানটা কত হবে না 9GR মাইনাস 2GR সমান হচ্ছে 7GR। তাহলে ভিভিটা কত হবে √7GR। তাহলে ভিভিটা হচ্ছে √7GR। তাহলে বি বিন্দুতে যে বেগটা থাকবে, বাম স্তম্ভে বি বিন্দুতে সঠিক বিকল্প, অর্থাৎ বি বিন্দুতে এটা এতে আছে বি বিন্দুতে বেগ, আর বি বিন্দুতে বেগ এটা কার সাথে সমান হবে 7GR, মানে এটা টি এর সাথে সমান হচ্ছে। তাহলে প্রথমে 32-এর যে কোশ্চেনটা আছে, 32-এর কোশ্চেনে অপশান সি উত্তর হবে, 32-এর কোশ্চেনের অপশান সি উত্তর।
তাহলে এটা তাড়াতাড়ি টুকে নাও, কারণ এটা আমি মুছবো। তাহলে 32-এর কোশ্চেনের অপশন সি হয়ে গেল। তারপরে আমরা 33-এর কোশ্চেন দেখি। 32-এর পর 33-এর কোশ্চেন। 33-এর কোশ্চেনটা কী ছিল বলো না? 33-এর কোশ্চেনে বলেছে যে বিয়ের সঠিকটা, অর্থাৎ সি বিন্দুতে বেগটা দেখতে হবে। সি বিন্দু মানে টপ পয়েন্টে, তাহলে সি বিন্দুতে এর রেসপেক্টে কম্পেয়ার করতে হবে। তাহলে এ বিন্দুতে স্মৃতিশক্তি, এ বিন্দুতে গতিশক্তি সমান হচ্ছে সি বিন্দুতে স্মৃতিশক্তি, সি বিন্দুতে গতিশক্তি, ঠিক আছে? গতিশক্তি কেপি, এটা কি? এটা হচ্ছে ইকে, আর এটা হচ্ছে ইকে। তাহলে এ বিন্দু স্মৃতিশক্তি 0, গতিশক্তি হয়ে গেলো কত? হাফ এম। ইউ এর জায়গায় আবার রেডিমেড বসিয়ে দিই, তাহলে 9 GR, এইমাত্র করলাম। আর এইখানে কত হবে? এম জি। এইচটা কত? এইখান থেকে এখানে মোট দূরত্ব কত? আর আর মানে 2R। আর এইখানটাতে ইকুয়েশন যদি করি তাহলে হাফ এম ভিসি স্কোয়ার সি বিন্দুতে। তাহলে এইখান থেকে যদি ক্যান্সেল করি তাহলে মানটা করলে 2 দিয়ে গুণ করছি আর এমটা কমন নিচ্ছি, তাহলে 9GR সমান হবে 4GR প্লাস কত হবে? ভিসি স্কোয়ার। তাহলে ভিসি স্কোয়ার সমান 5GR। তাহলে ভিসিটা কত হবে? √5GR। তাহলে ভিসিটা 5GR, √5GR মানে হ্যাঁ, √5GR মানে হচ্ছে আমাদের কিউটা। তাহলে বিয়েটা অর্থাৎ 33-এর কিউ, 33-এর অপশন এটা হবে, 33-এর অপশন এ। আর 34-35-এর কথা বলি, সিতে যে বাম স্তম্ভ দেওয়া আছে তার এই দিকে বলে নাই যে কোন বিন্দুতে সুতোর টান। তাহলে আমরা যদি এখন বিসি ধরেই কাজ করি তাহলে ঠিক আছে, কারণ দুটোতে বিসি ধরেই বলেছে। তাহলে প্রথমটা বিতে বেগ, সিতে বেগ, আবার বিতে টান, সিতে টান, এইভাবে যদি করি তাহলে সুবিধা। তাই 34-এরটা যদি আমরা বিতে করি আর 35-এরটা যদি সিতে করি, এরকম যদি ধরে নিই, তাহলে একবার বিতে টানটা বার করবো আর একবার সিতে টানটা বার করবো। তাহলে বিতে যদি টানটা বার করি কী ইকুয়েশন হবে, আর সিতে হলে কী টান। বি পয়েন্টে যখন টান বার করবো তখন কী হচ্ছে দেখো না, বি পয়েন্টের টানটা হবে টিবি সমান কত হবে না, টিবির মানটা হবে mu²/r। কী হবে? mu²/r। তাহলে এম হলো u²-এর মানটা কত হবে না, এখানে ভিবি বি পয়েন্টের ক্ষেত্রে কত হলো? √7GR তার ²/r। তাহলে কত হলো? m × 7GR/r, তাহলে 7mg। কত হবে? 7mg। তাহলে 7mg হবে এটা। আর যদি বলা হয় সিতে টান যদি বলা হয়, তাহলে সিতে টানটা কত হবে? সিতে টানে যদি আমি ইকুয়েশন করতে যাই তাহলে আমরা কী লিখবো? সি বিন্দুতে যখন এই পয়েন্টে আসি তাহলে তার টান এইদিকে টান, আবার এইদিকে এমজি, তাহলে এখানে কাজ করবে টিসি প্লাস এমজি। এটা হচ্ছে অভিকেন্দ্র বল, mu²/r এর সাথে সমান হবে। তাহলে এখান থেকে টিসি যখন বার করবো তখন এম ইউ, সি বিন্দুতে ইউ এর মানটা কত বেরিয়েছে? √5GR, 5GR তার ²/r মাইনাস এমজি। আচ্ছা, এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে এটা উত্তর আসে m × 5GR/r মাইনাস এমজি। তাহলে 5mg মাইনাস এমজি মানে 4mg। টিসির মানটা হচ্ছে কত? 4mg। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে ডি এরটা যদি আমরা ধরে নিই অর্থাৎ 35-এরটা, তাহলে 35-এর হচ্ছে অপশন, 35-এর যদি অপশন ধরি তাহলে অপশন হবে ইউ মানে হচ্ছে সি এরটা। আর 34-এর যদি ধরি তাহলে 34-এর অপশান হবে, যদি আমরা 34-এরটা ধরি তাহলে সি যেটা আমরা, তাহলে আমি বলবো পি, আর পি মানে হচ্ছে অপশান এ। যদি আমরা ধরে নিই সি এর অপশানটা হবে কি, মানে এ বি সি 3 ডি 4টে বাম স্তম্ভ দেওয়া আছে না, তার মধ্যে আমি সিতে যদি আমরা বি বিন্দু ধরি আর ডিতে যদি সি বিন্দু ধরি তার হিসাবে এটা। তাহলে অপশানগুলো একবার দেখে নাও। তাহলে 32-এর সি, 33-এর এ, 34-এর এ, 35-এর সি। তাহলে এই হলো কমপ্লিট ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের পুরো সেমিস্টারের কোশ্চেনের সলিউশন করলাম। ভিডিওটা ভালো করে দেখাও। আর এর যে পিডিএফটা সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে, তারপর ভিডিও সলিউশন করা শুরু করবে। কেমন লাগলো অবশ্যই বলবে, পছন্দ হলে লাইক করবে, আর সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত, বাই, থ্যাংক ইউ।